এই থাম তোরা, আমার গায়ে হলুদ আজ। শান্ত ভ্রু কুঁচকে বলল। বড় উপকার হলো। আমি তো ভাবছি আজ রাফির গায়ে হলো। পাশ থেকে রাফি চিহুপাই কামড় দিয়ে বলল। ভাই, এক বিয়ে কইরা স্বাদ মিটাই গেছে, আর লাগতো না। সুজয় টিটকিরি মেরে বলল। কেন রে? ভাবি কি টর্চার করে নাকি? রাফি মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল। আর বলতে, আমার বাপ মা আমার থেকে আমার বউরে বেশি আপন মনে করে, আমারে পাত্তাই দেয় না। তারপর আমার কথার মূল্যই নেই কারো কাছে। বৌমা যা বলবে সেটাই হবে। আনন্দ বলল। গত ২৬ বছর তোর কথা শুনছে, এখন আগামী ২৬ বছর তোর বউয়ের কথা শুনতে দে। রাফি বিরক্ত মুখে বলল। বিয়ে তো হচ্ছে, মজাটা বুঝবা পরে। এখন তো কই ফোটে, তখন ছিঁড়া ফুটবে। রাফির বিরক্তি দেখে সবাই হেসে কুটি কুটি। আনন্দ হাসতে হাসতে সামনে তাকিয়ে দেখে রংকে নিয়ে আসছে। রংকে দেখে আনন্দের মন জুড়িয়ে গেল। ৪-৫ বছরের মধ্যে মেয়েটা এত বড় হয়ে গেল। যখন রংকে প্রথম দেখেছিল তখন নেহাতি বাচ্চার স্বভাবের ছিল, কিন্তু আজ তার গায়ে হলুদ। অপূর্ব লাগছে রংকে। হলুদ শাড়ির উপর সোনালি সুতোর কাজ, গ্রাম্য স্টাইলের শাড়ি পরেছে। হাতে গলায় মাথায় কাঁচা ফুলের গহনা। কাঁচা ফুলের গয়নায় বেশ মানিয়েছে রংকে। অবশ্য কাঁচা ফুলের বুদ্ধিটা আনন্দেরই ছিল। এখন মনে হচ্ছে বুদ্ধিটা বিফলে যায়নি। তার প্রেয়সীকে অসাধারণ লাগছে। রংকে এনে স্টেজে আনন্দের পাশে বসাচ্ছে। রং আনন্দের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার সামনে তাকালো। জিনিয়া বলল। এবার ভাইয়া আর ভাবির ফটোশুট হবে। শান্ত বলল। ক্যামেরাম্যান কই? শিমুল বলল। চল দেখে আসি। শিমুল আর শান্ত চলে গেল। পিউলি, শান, তিন্নি গেল সবাইকে ডাকতে। আনন্দ আশেপাশে তাকিয়ে দেখে যে যার মতো ব্যস্ত। আনন্দ একটু রঙের দিকে সরে বসলো। রঙের কানের কাছে ফিসফিসিয়ে রংকে ডাকলো। গোলাপ জামুন। আনন্দের ফিসফিসানি ধ্বনিতে রং শিউরে উঠল। পাশ ফিরে তাকাতেই আনন্দকে নিজের বুকের কাছে আবিষ্কার করলো। রঙের বুকটা লাফিয়ে উঠল। রঙের আনন্দের চোখের দিকে তাকিয়ে আছে। কি আছে এই চোখে? রং বারবার ডুবে যাচ্ছে ওই চোখের গহীনে। আনন্দ রঙের চোখের দিকে তাকিয়েই বলল। অতুলনীয় লাগছে, চোখ ফেরানো দায়ী হয়ে পড়ছে। রং লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেলল। আনন্দ রঙের দিকে তাকিয়েই ধীর কণ্ঠে বলল। তাকাও আমার দিকে। রং আনন্দের দিকে তাকালো। আনন্দ কিছুক্ষণ তাকিয়ে রঙের চোখের নিচে আঙ্গুল ছুঁয়ে একটু কাজল নিল। রং আনন্দের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। আনন্দ রঙের কানের পিছনে হাত দিয়ে কানের লতি দিয়ে কাজল লাগিয়ে দিয়ে বলল। নজর না লাগে আমার পাখির। রঙের ঠোঁটে তৃপ্তির হাসি। হঠাৎ মুখে ফ্ল্যাশ পড়তেই দুজনের ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট হয়ে এলো। সামনে তাকিয়ে দেখে ক্যামেরাম্যান ছবি তুলেছে, আর শান ও শিমুল তার পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। আনন্দ আর রং সোজা হয়ে বসে। শান্ত হাসতে হাসতে আসছে। শান্ত হাসতে দেখে আনন্দ গম্ভীর কণ্ঠে বলল। প্রাইভেসিও দেশ না শালা, তোর বিয়াতে দেখিস কি করি। শান্ত হাসি থামিয়ে বলল। পাবলিক প্লেসে বসে প্রাইভেসি চাও? ভালোই তো। শান্ত আর আনন্দের কথাই রং লজ্জা পেয়ে গেল। হলুদের পর্ব শেষ হলে সবাই বসে গল্প করছে। খানিক বাদে খাওয়া দাওয়া হবে। শান্ত অনেকক্ষণ যাবৎ শানকে মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু শান্ত গল্পে মশগুল। সবার সাথে গল্প করতে আর বেদায় আসে। শান্ত বুঝে না শান এত আনরোম্যান্টিক কিভাবে হতে পারে। শান্ত এবার শানকে কল দিল। শান ফোন হাতে নিয়ে দেখে শান্তর কল। শান কল কেটে আবার গল্পে মনোযোগী হলো। শান্তর এবার মেজাজটা খারাপ হয়ে গেল। এই মেয়ের আজ রক্ষে নেই। পাশে তাকিয়ে দেখে তিন্নি ওদের দিকেই যাচ্ছে। শান্ত তিন্নিকে ডেকে বলল শানকে বলতে যে আনন্দের মা তাকে ডাকছে। তিন্নি যে শানকে বললে শান বাধ্য হয়ে গল্পের আসর ছেড়ে উঠে পড়ে। তিন্নিকে জিজ্ঞেস করে। আন্টি কোথায়? তোমাদের রুমে। শান সেখান থেকে নিচের রুমের দিকে যায়। দরজা ঠেলে ভেতরে যেয়ে দেখে রুম অন্ধকার। শান ভাবল তাহলে আনন্দের মা মনে হয় অন্যদিকে গিয়েছে। সেই হিসেবে শান রুম থেকে বের হতে যাবে, আরই দরজা বন্ধ হয়ে গেল। আচমকা দরজা বন্ধ হওয়ায় শান প্রথমেই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরে একটু স্বাভাবিক হয়ে সুইচ অন করার জন্য দেয়াল হাতড়ে সুইচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কেউ মুখ চিপে দেয়াল ঠেসে দাঁড় করালো। শান আওয়াজ না করতে পেরে সামনের ব্যক্তিকে ধাক্কাতে লাগলো, কিন্তু সরাতে পারল না।
ধাক্কায় না সরাতে পেরে হাত খামচে ধরল। হাত খামচে দিতেই সামনের ব্যক্তি আউ করে আওয়াজ করে উঠল। শান সেখানেই থেমে গেল। এ তো শান্তর গলার আওয়াজ। এর মাঝে রুমে আলো জ্বলে উঠল। শান মাথা তুলে চারপাশে তাকিয়ে দেখে শান্ত সুইচের সামনে দাঁড়িয়ে হাত ছাড়ছে। শান তবদা লেগে দাঁড়িয়ে আছে। শান্ত দ্রুত পায়ে শানের কাছে এসে ভ্রু কুঁচকে বলল, নাক দেখি তোমার, হামচে রক্ত বের করে দিয়েছো। শান শান্তর হাতের দিকে তাকালো। আসলে শান্তির হাতের উল্টো পাশে কয়েকটা খামচির দাগ, রক্ত বের হয়েছে। শানের খুব খারাপ লাগলো। শান অনুশোচনায় পড়ার আগেই মাথা বিগড়ে গেল। শান্তর চেয়ে দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, বেশ করেছি খামচে দিয়েছি। আর আপনি কি করেছেন? আমি কি করেছি? এই যে অন্ধকারে মুখ চেপে ধরেছেন, জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেলে মানুষ কান্না করে, তোমার মতো খামচি দেয় না। খুশি একটা। শান চোখ ছোট ছোট করে বলল। কি বললেন আপনি আমায়? শান্ত আরো দু কদম শানের দিকে এগিয়ে এসে বলল, যা বলেছি বেশ বলেছি। আর তোমাকে এতবার মেসেজ দিলাম, ফোন দিলাম, তাও ফোন কেটে দিয়েছো কেন? আমি তখন গল্প করছিলাম। আমার থেকে গল্প ইম্পর্টেন্ট? হ্যাঁ। আমার থেকে গল্প ইম্পর্টেন্ট না? গল্প ইম্পর্টেন্ট, ওকে যাও যাও করো গল্প। আমার থেকে যদি গল্প ইম্পর্টেন্ট হয় তাহলে আর আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই। গল্প করো, যাও। বলে রেগে দরজায় বাড়ি মেরে রুম থেকে বের হয়ে গেল। শানও বেশ রেগেছিল। শান্ত একটু বেশিই করে। সামান্য ফোন কেটে দেওয়ায় এত কিছু করলো। শান যে কত ভয় পেয়ে গিয়েছিল এটা শান্তর অজানা। শানও চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে আজ আকাশ একদম পরিষ্কার। মেঘের ছিটে ফোঁটাও নেই। বিশালাকার চাঁদ মাথা তুলে দাঁড়িয়ে আছে বিস্তৃত আকাশে। আশেপাশে হাজারো তারা ভিড় জমিয়েছে। আর সেই বিস্তৃত আকাশের নিচে বসে আছে দুই কপত কপতি। রং আনন্দের কাঁধে মাথা রেখে আকাশের দিকে চেয়ে আছে। আনন্দ আকাশের দিকে তাকিয়ে রংকে জিজ্ঞেস করলো, কাল আমাদের বিয়ে, কেমন লাগছে তোমার? রং আনন্দের বাহু পেঁচিয়ে আগের মতো কাঁধে মাথা রেখে বলল, স্বপ্নের মতো। এই দিনটার জন্য মানুষের কত অপেক্ষা, আর আমার এই দিনটা কাল আমি ভাবতেই পারছি না। আনন্দ মৃদু হাসল, বলল, আমার সাথে তুমি খুশি তো? খুশি না আমি আপনার সাথে। কথাটা বলে রং আনন্দের কাঁধ থেকে মাথা তুলে তাকালো আনন্দের দিকে। আনন্দের চোখে মুখে আতঙ্কের ছাপ, ভয়ে চোখের মণি কাঁপছে। রং মুখ টিপে বলল, আমি আপনার সাথে খুশি না, অনেক অনেক খুশি। আমার জন্য আপনার চেয়ে বেস্ট আর কেউ হতেই পারে না। আনন্দ সাথে সাথে রংকে জড়িয়ে ধরল, বলল, খুব দুষ্ট হয়ে গেছো গোলাপ জামুন। রং খিলখিল করে হেসে আনন্দকে জড়িয়ে ধরল, বলল, আপনার মতো। তাই? হ্যাঁ। বলে রং আনন্দকে ছেড়ে বলল। মেহেদি রং যত কারো হয় স্বামী নাকি তত ভালোবাসে। আনন্দ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। এগুলা পাও কই? রং চোখ পিটপিট করে আনন্দের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, এগুলো সত্য কথা। আচ্ছা বুঝলাম। তা তোমার মেহেদির রং কেমন হয়েছে? রং আনন্দের সামনে দুহাত মেলে ধরল, বলল, সবার থেকে বেশি গাঢ় হয়েছে। বাব্বা, তাহলে তোমার স্বামী তো তোমাকে অনেক ভালোবাসবে। রং একটু ভাব নিয়ে বলল। ভাসবেই তো। কিছুক্ষণ পর দুজনেই শব্দ করে হেসে উঠল। জমজমাট আয়োজন, বিয়ে বলে কথা। রংকে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। লাল বেনারসিতে টুকটুকে লাল বউ লাগছে রংকে। রংকে স্টেজে আনা হয়নি, রুমেই আছে। সবাই ব্যস্ত, তবে ব্যস্ততার ক্ষেত্র আলাদা। কেউ কাজে ব্যস্ত তো আবার কেউ গল্পে। পিউলি স্টেজ দেখতে যাচ্ছে। তাড়াহুড়ো করে হাঁটতে যেয়ে ধপাস করে পড়ার আগে কেউ ধরে ফেলে কেউ। পিউলিকে সোজা করে দাঁড় করিয়ে বলে। আরে ধীরে। পিউলি ঠিকভাবে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখে অভ্র, নেভি ব্লু শেরওয়ানি। অভ্রকে দেখে মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পিউলির। মুচকি হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তাই এত তাড়াহুড়ো করে কোথাও যাওয়া হচ্ছে? স্টেজে নেওয়া হবে তো রংকে, তাই স্টেজ দেখতে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমাকে সুন্দর লাগছে। অভ্রের কথাই হুট করে পিউলি লজ্জা পেয়ে বসলো, মাথা নুইয়ে বলল। ছি, ধন্যবাদ। পিউলি আবার বলল, আপনি বসুন, আমি আসছি। শতাব্দী কোথায়? রুমে রঙের কাছে। আচ্ছা আমি বসছি, তুমি যাও। পিউলি মাথা নেড়ে যেতেই অভ্র যেয়ে পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর শান্ত আর রাফি অভ্রকে দেখে এগিয়ে এলো। অভ্র সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। কি খবর তোমার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আসতে অসুবিধা হয়নি তো? না ভাইয়া। রাফি শান্তকে জিজ্ঞেস করলো। ওকে। শান্ত বলল। পিউলির ফ্রেন্ড শতাব্দীকে চিনিস না? রাফি মাথা নাড়ালে শান্ত বলল। শতাব্দীর কাজিন। পহেলা বৈশাখে দেখা হয়েছিল ওদের ক্যাম্পাসে। এরপর রাফি অভ্রের সাথে কুশলাদি করে। রাফির কাছে অভ্রকে চমৎকার লেগেছে। এরকমই এক বিয়েতে আনন্দের সাথে রঙের দেখা হয়েছিল। আনন্দের দুষ্টু মিষ্টি কথায় কেড়েছিল রঙের মন। সেই রাতে বড়ই বাগানের থেকে রঙকে বের করে আনা, রঙের প্রতি আনন্দের কেয়ার এক অজানা অনুভূতির জন্ম দিয়েছিল রঙের মনে। ধীরে ধীরে অনুভূতিগুলো গাঢ় হতে শুরু করেছিল। তারপর তারপর আর মনে নেই কিভাবে ভালোবেসে ফেললো সে আনন্দকে, সেটাও মনে নেই। তার মনে শুধু একটা জিনিস দোল খাচ্ছে, তা হলো সে আনন্দকে ভালোবাসে, অনেক ভালোবাসে। আর আনন্দকে ছাড়া সে অপূর্ণ ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার এক আলাদা সুখ আছে। জীবনে তৃপ্তি আসে, জীবন পরিপূর্ণ লাগে। রং বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। আনন্দের পরিয়ে দেওয়া আংটি, সেটা এখনো খোলেনি। ডান হাতের অনামিকা আঙ্গুলে তার শাশুড়ির পরিয়ে দেওয়া আংটি। আনন্দের পরিয়ে দেওয়া আংটিতে হাত ছোঁয়ালো রং। এক আলাদা অনুভূতি, যেটা তার শাশুড়ির পরিয়ে দেওয়া আংটিতে নেই। আনমনেই হেসে উঠল রং। কি ব্যাপার বউ আমার, একা একা হাসছো কেন? আচমকা আনন্দের কণ্ঠে থতমত খেয়ে গেল রং। আনন্দ কখন এলো ঘরে সে তো টেরই পায়নি। আনন্দ দরজা লক করে রঙের পাশে বিছানায় এসে বসে। ভ্রু নাচিয়ে আবার জিজ্ঞেস করে। কি? রং ডানে বামে মাথা নেড়ে বলল। কিছু না। আনন্দ রঙের দিকে হাত বাড়িয়ে বলে। কাছে আসো, বুকে মাথা রাখো তো। অনেক ধকল গেছে আজ। তুমি বুকে মাথা রাখলে সব ক্লান্ত দৌড়ে পালাবে। রং মুচকি হেসে আনন্দের কাছে যেয়ে আনন্দের বুকে মাথা রাখে। আনন্দের রঙের মাথায় বুক চেপে বলে। আহ শান্তি। কিছুক্ষণ এভাবেই থেকে রঙের হঠাৎ কি যেন মনে হতে রং আনন্দকে ছেড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আনন্দ ভ্রু কুচকে তাকাতেই রং আনন্দের সামনে দাঁড়িয়ে আনন্দকে সালাম করার জন্য ঝুঁকতেই আনন্দ রঙের হাত ধরে ফেলল। রংকে বিছানায় বসিয়ে বলল। এই বোকামে কি করছো? রং নাক মুখ কুচকে বলল। হুঁ, এবারও পারলাম না। আনন্দ একগাল হেসে বলল। কি পারলে না? আপনাকে সালাম করতে। আনন্দ এবার হেসে দিল, বলল। কেন, কারোর সাথে বাজি ধরেছো? রং ঠোঁট উল্টে বলল। না, বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। প্রথমবারও পারিনি, এবারও পারলাম না। আনন্দ ঠোঁটে দুষ্টু হাসি টেনে নিচু স্বরে বলল। আমি তো জানি বাসর ঘরে স্বামীর ঠোঁটে চুমু খেতে হয়। রং চোখ বড় বড় করে তাকালো। দেখে আনন্দ দুষ্টু হেসে ভ্রু নাচাচ্ছে। রং লজ্জা পেয়ে বলল। ধুর। আনন্দ রঙের কনুই ধরে নিজের কাছে এনে কানের কাছে মুখ নিয়ে বলল। আজ বড্ড লিপস্টিক খেতে মন চাইছে। বরাবরের মতো এবারও আনন্দের কণ্ঠ শুনেই রঙের ভিতর নড়ে উঠল। হাত পা অসাড় হয়ে যাচ্ছে, নড়তে পারছেন না। আনন্দের রঙের আরো কাছে যেয়ে রঙের কান হালকা কামড়ে দিল। রং কেঁপে উঠল, ভিতরে ঢাকঢোল পেটাচ্ছে। আনন্দ বলল। দেবে না? রং কিছু বলার অবস্থায় নেই, সে বারবার শুকনো ঢোক গিলে যাচ্ছে। আনন্দ মুখ সামনে এসে দেখে রং চোখ বন্ধ করে আছে। রঙের কোমর জড়িয়ে রংকে কোলে বসায়। রং আনন্দের পাঞ্জাবি খামচে ধরে, পেট গুড়গুড় করছে, গলা শুকিয়ে কাঠ হচ্ছে। আনন্দ কোমর চেপে রংকে আরো কাছে নিয়ে আসে, ফিসফিসিয়ে বলে। চোখ খোলো বউ। রং ধীরে ধীরে চোখ খোলে, সাথে সাথে আনন্দ রঙের কম্পিত অধরে নিজের অধর চেপে ধরে। আনন্দের কাণ্ডে রং অবাক হওয়ার সময়ও পায়নি। আনন্দ রঙের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে তার লিপস্টিক খেতে ব্যস্ত। আনন্দ তার জীবনে প্রথম পুরুষ, প্রথম প্রেমিক, আর এখন তার স্বামী। আনন্দের স্পর্শগুলো মধুরভাবে টানে রঙকে। রং কিভাবে দূরে থাকবে? সেও তার স্বামীর ইচ্ছে পূরণে ব্যস্ত হয়ে পড়ল। শান্ত যে গুরুতর রাগ করেছে, এটা শান্তর আজকের সারাদিনের আচরণে উপলব্ধি করতে পেরেছে। আর একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে, তাহলে ঝগড়ার সময় যে কোনো একজনকে চুপ থাকতে হয়, না হলে সম্পর্কে ফাটল ধরতে বেশি দিন লাগে না। রাতে খাওয়া দাওয়ার পর শান্তকে কোথাও খুঁজেই পায়নি শান। কল দিয়ে রিসিভ করে না, এতক্ষণ ঠিকই ছিল। কিন্তু এখন শানের ভয় করছে। বাহিরে গার্ডেনে সবাইকে আড্ডা দিতে দেখেছে, কিন্তু সেখানে শান্ত ছিল না। একটু পরপর ভয় এসে কড়া নাড়ছে শানের হৃদয় মাঝে। কোথায় গেল শান্ত? কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? গার্ডেনে চল।
পিবলি, শান্তকে দেখছিস? খাওয়ার পরে সাথে যেতে দেখেছিলাম, কিন্তু এখন কোথায় বলতে পারছি না। কেন রে? কিছু না, তুই যা, আমি আসছি। আচ্ছা, আয়। পিউলি চলে গেলে শান সোজা ছাদে চলে যায়। ছাদের লাইট বন্ধ, কিন্তু চারপাশের আলো ছাদে এসে পড়ায় ছাদ ভালোভাবেই দেখা যায়। শান ছাদে এসে চারপাশে চোখ বোলালো। ছাদে কেউ নেই। মন খারাপ করে ছাদ থেকে নামতে যেয়ে হঠাৎ শোনে শান্তর কণ্ঠ। শান দ্রুত পিছন ফিরে কণ্ঠধারীর খোঁজ করে। চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ চোখ যায় ছাদের কর্নারে ফোন আলাপে ব্যস্ত শান্তর দিকে। শান ধীর পায়ে শান্তর পিছনে যেয়ে দাঁড়ায়। শান্ত কথা বলে ফিরতেই শানের মুখোমুখি হয়। শানকে দেখেও এড়িয়ে চলে যেয়ে নিলে শান দ্রুত পায়ে শান্তর সামনে যেয়ে দাঁড়ায়। শান্ত আবার সরে যেতে নিলেই শান কাতর কণ্ঠে বলে উঠল। প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না, ক্ষমা করে দিন আমাকে। শান্ত অন্যদিকে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শান ফুপিয়ে উঠল। প্লিজ ক্ষমা করে দিন, আমাকে মারুন, বকুন, কাটুন, কিন্তু কথা না বলে থাকবেন না প্লিজ। খুব কষ্ট হয় আমার, প্লিজ কথা বলুন। ফেরি লাইটের আলোতে শানের চোখের জল চিকচিক করছে। শান্তর খুব খারাপ লাগছে, হৃদয় খণ্ড বিখণ্ড হচ্ছে। শান এবার এগিয়ে এসে শান্তর হাত ধরে বলল। আপনি যা বলবেন তাই শুনবো, আর কখনো কারোর সাথে গল্প করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। শান্ত এবার মুখ খুলল। হ্যাঁ, ক্ষমা করবো, তবে এক শর্তে। শান ঝটপট বলল। হ্যাঁ, আপনি যা বলবেন তাই করব। কিস মি। শান অবাকের সপ্তম আকাশে উঠে গেল। শান্ত মনে মনে হাসছে, কারণ শান তাকে কখনোই চুমু খাবে না। শান্তর বেশ মজা লাগছে শানের পরিস্থিতি দেখে, কিন্তু শানকে অবাক করে দিয়েই শান শান্তর দুকাত ধরে উঁচু হয়ে শান্তর উষ্ণ ওষ্ঠদ্বয়ে চুম্বন করে বসল। এবার শান্ত শানের চেয়ে হাজার গুণ বিস্মিত হলো। এই পর্যন্ত অনেক মেয়ের সাথে ফ্ল্যাটিং করেছে, কিন্তু কখনো কারো ঘনিষ্ঠতা দূরের কথা হাত পর্যন্ত ধরেনি। আজ শান তাকে নতুনত্ব দেখিয়েছে। বন্ধু বান্ধবের কাছে শুনেছে চুমু খেলে অন্যরকম ফিলিংস হয়, আজ সেটা অনুভব করছে। চুম্বন শেষে শান্ত আনমনেই বলল। এত মিষ্টি কেন? শান এবার লজ্জায় পড়ে গেল। উত্তেজনা বশত চুমু খেয়ে নিজেই লজ্জায় কুকড়ে যাচ্ছে। শান্ত বলল। অনেক মিষ্টি, আমি আবার খাবো। রাতের ঘুম ভালো না হলে সারাদিন মাটি, তাই তো রং সকাল 10টায়ও আনন্দের বুকে মাথা রেখে ঝিমুচ্ছে। আনন্দ রঙের মাথায় হাত বুলিয়ে বলে। বউ কি উঠবে না? রং মিনমিনিয়ে বলল। বউয়ের ঘুম পাচ্ছে। তাহলে শুয়ে ঘুমাও। আনন্দ মৃদু হাসল। বসে বসে কি ঘুমানো যায়? রং এবার আনন্দর বুক থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসে আনন্দের দিকে তাকালো। বলল। রাতে দুজন সমপরিমাণ ঘুমালাম এবং সকালে আমি একটু বেশি ঘুমালাম। তাও আমার এখন ঘুম আসছে, কিন্তু তোমার ঘুম আসছে না, এর কারণ কি? আনন্দ নিঃশব্দে হেসে দিল। রংকে ঘুরিয়ে আবার আনন্দের কোলে বসিয়ে রঙের মাথা আনন্দের বুকে রেখে বলল। আমার ঘুম কম যে, তাই। আচ্ছা, আমরা কি এরপর আমাদের বাড়ি যাব? হ্যাঁ, কবে যাব? আজ সন্ধ্যায়। রং খুশি হয়ে গেল, বলল। কে কে যাবে? সবাই না? সবাই বলতে? মানে মা বাবা, শান্ত ভাইয়ার মা বাবা, পিউলির মা বাবা, আরো যারা আছে সবাই। আনন্দ মৃদু হেসে বলল। না রে বোকা, এত মানুষ যাবে না। রং মুখটা চুপসে আনন্দের দিকে তাকিয়ে বলল। তাহলে গোটা কজন যাবে? শান্ত, সুজয় আর শিমুল। রং বিস্ফোরিত নয়নে বলল। কি, মাত্র 3 জন? হ্যাঁ, নতুন শান, পিউলি, তিন্নি আর জিনিয়া আপু? ওরা পরে যে ঘুরে আসবে। তাহলে নতুন পিউলি আর শান যাক। আচ্ছা, দেখা যাক। রং আনন্দের দিকে ঘুরে আনন্দকে জড়িয়ে ধরে বলল। প্লিজ প্লিজ। আনন্দ রঙের চুল এলোমেলো করে বলল। আচ্ছা। নতুনকে বাবা মা যেতে দিচ্ছিল না, আর আনন্দ মতামত করছিল, কারণ ও সবার থেকে ছোট। ওকে দেখে শুনে রাখার জন্য একজন লাগবে, আর বিয়ে বাড়িতে সবাই থাকবে ব্যস্ত। তার আনন্দের বাবা মার বেশি আগ্রহ দেখায়নি। আর অন্যদিকে রং, সে কিছুতেই নতুনকে ছাড়া বাপের বাড়ি যাবে না। শেষমেশ রঙের জেদের কাছে হেরে সবাই রাজি হয়েছে। রংদের বাসায় সবাই দুদিন ছিল। এই দুদিন হাসি আনন্দের মাঝে কাটলেও বিদায় বেলায় রং খুব কেঁদেছিল। আনিসুর রহমানও মেয়েকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। মেয়ে ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতে। বাড়ির প্রতিটি কোণে রঙের স্মৃতি জড়িয়ে রয়েছে। বাবার কাছে সব থেকে কষ্টের দিন হলো মেয়ের বিদায়। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে অবশেষে সবাই ফিরেছে। রং অতিরিক্ত কান্নার ফলে জার্নিতে ক্লান্ত হয়ে পড়েছে। আনন্দরা যখন বাসায় ঢুকেছে তখন রাত 11:30।
রং ক্লান্ত থাকায় ড্রেস চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়েছে। আনন্দ ফ্রেশ হয়ে দেখে রং আগের মতোই শুয়ে আছে। আনন্দ তোয়ালে রেখে বিছানায় রঙের পাশে বসে। রঙের মাথায় হাত বুলিয়ে রংকে আলতো করে ডাক দেয়। বউ উঠো, ড্রেস চেঞ্জ করে ঘুমাও, আর খাবারটাও খেয়ে নাও। রং চোখে ঘুম রেখেই জবাব দিল। এখন উঠবো না, খুব ঘুম পাচ্ছে। চেঞ্জ করে খেয়ে ঘুমাও। না। উঠো না বউ, খালি পেটে ঘুমাতে হয় না। কিন্তু ততক্ষণে রং আবার ঘুমিয়ে গেছে। আনন্দ ছোট্ট নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের সব জানালার পর্দা টেনে বাহিরে গেল। ডাইনিং রুমে সবাই বসা, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। আনন্দকে দেখে আনন্দর মা জিজ্ঞেস করলো। কি রে বৌমা, কই খাবে না? আজ অনেক কাঁদছে আসার সময়, এখন ক্লান্ত হয়ে আছে। আমি খাবার নিয়ে যাচ্ছি, দেখি উঠে কিনা। তাহলে তুই এখন খেয়ে নে। রুমেই খাই, ও তো ঘুমে কাত, বেশি খাবে বলে মনে হয় না। আমাকে 1 প্লেট দাও, লাগলে নিব আবার। আনন্দর মা আনন্দকে প্লেটে ভাত আর 1 গ্লাস পানি দিল। আনন্দ ভাত পানি নিয়ে রুমে এসে দরজা লক করে। বিছানার পাশে টি টেবিলে খাবার আর পানি রেখে ওয়ার্ড্রপ থেকে নিচের টি শার্ট আর ট্রাউজার বের করে। বিছানায় রঙের পাশে বসে কিছুক্ষণ ডাকে, কিন্তু রং গভীর ঘুমে বোঝা যাচ্ছে। আনন্দ রংকে উঠিয়ে বসায়। রঙের মাথা আনন্দের বুকে লেগে আছে। রং বসে বসে ঘুমোচ্ছে। আনন্দের খুব হাসি পাচ্ছে। রং যে এত ঘুম কাতুরে সেটা আগে খেয়ালই করেনি। আনন্দ রঙের ড্রেস চেঞ্জ করে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বড় জোর 3 লোকমা, এরপর আর খাওয়াতে পারেনি। আনন্দ রঙকে ঠিকভাবে শুইয়ে দিয়ে প্লেটের বাকি ভাত খেয়ে প্লেট রান্নাঘরে রেখে এসে নিজেও শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথে চোখে ঘুম এসে কড়া নাড়ে। একদিন পর বিকেলে পিউলি একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। একপাশে বড় ঝিল আর অন্য পাশে ঘন জঙ্গল। আর এখানে আসার কারণ হলো অভ্র। অভ্র রাতে মেসেজ দিয়ে জানিয়েছে এই জায়গায় আসতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোথাও দেখা করতে হবে অভ্র ফোন দিয়ে বলে, এবার মেসেজ দিয়ে বলেছে, এবং এও বসেছে রাতে যেন আর কল না দেয় তাকে। তাই পিউলি আর কল দেয়নি। বেশ খানিক বাদে বাদে পিউলি ডানে তাকিয়ে দেখে অভ্র আসছে। পিউলিও মুচকি হেসে এগিয়ে যায়। অভ্র পিউলিকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, কেমন আছো জান? অভ্রর জান বলা আর বলার ভঙ্গিমা দেখে পিউলির ঠোঁটে হাসি উবে গিয়ে ভ্রু কুঞ্চিত কুচকে এলো। অভ্র আবার বলল, খুব মিস করছিলাম তোমায়। বলে হুট করে পিউলিকে জড়িয়ে ধরল। পিউলি থতমত খেয়ে যায়। অভ্রর পারফিউমের ঘ্রাণ আজ আলাদা লাগছে। পিউলি জোর করে অভ্রকে ছাড়িয়ে নেয়। চোয়াল চেপে বলে, কি করছেন এসব? কেউ দেখলে কি ভা? পিউলির কথা শেষ হওয়ার আগেই অভ্র বলে উঠল, তাহলে চলো অন্য কোথাও চেয়ে করি। পিউলির বিস্ময় আকাশ ছোঁয়া। কি হয়েছে অভ্রর? এভাবে কথা বলছে কেন? হঠাৎ পিউলির কিছু মনে হতে পিউলির চোখ বড় বড় করে তাকালো অভ্রর দিকে। ততক্ষণে অভ্র এসে পিউলির কবজি ধরেছে। পিউলির সাথে সাথে অভ্রর হাত ঝাড়ি বেড়ে 2 কদম পিছনে সরে গেল। বলল, আপনি শুভ? বাহ, এত ভালো করে চিনে ফেললে আমায়। শুভ্রর ঠোঁটের করে হাসি। শুভ্র আবার বলল, তার কজনের শরীরের গন্ধ মুখস্থ করে রেখেছো? পিউলির এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। এখানে আসা ঠিক হয়নি। পিউলি বিনা বাক্যবায় চলে যেতে নিলেই শুভ্র পিউলির বাহু টেনে সামনে দাঁড় করায়। পিউলি হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ছাড়ুন আমার হাত। কেন, খারাপ লাগছে? তোর তো এটাই শখ, তাই না? এজন্য আমার ভাইয়ের পেছনে পেছনে ঘুরিস। আপনার মতো ফালতু লোকের সাথে কথা বলার রুচি নেই আমার। শুভ্র রেগে পিউলির কনুই ধরে ধাক্কা দিয়ে পিছঠালা রাস্তায় ফেলে বলল, ফালতু লোক না আমি, ফালতু লোক। আর তুই তুই কি 4 মাসের পরিচয় একটা ছেলের বলায় এই নির্জন জায়গায় চলে এলি, আবার ফুটানি দেখাস আমাকে? পিউলি উঠে দাঁড়ালো, জোর গলায় বলল, হ্যাঁ এসেছি, কারণ আপনার ভাই আপনার মতো অসভ্য না। চুপ। তোর মতো চরিত্রহীন মেয়েকে খুব ভালো করে জানা আছে আমার। আমার ভাই কয় নাম্বার? এর আগে কত ছেলেকে ফাঁসিয়েছিস? শুভ্রর কথা শুনতে শুনতে এবার প্রচন্ড রাগ হলো। পিউলি চেঁচিয়ে বলল, একদম চুপ। আপনার মতো একটা অভদ্র অসভ্যের কোনো কথা শুনতে নারাজ আমি। পথ ছাড়ুন, নয়তো চেঁচাবো আমি। চেঁচা না চেঁচা, দেখি তোর কোন আসি গেছে তোকে বাঁচাতে। এখানে আমি যদি তোকে মেরে মাটি চাপা দিয়ে রাখি, তোর কোনো প্রেমিক তোকে বাঁচাতে আসবে না। বলেই দ্রুত এসে পিউলির গলা চেপে ধরে। মানুষের যখন রাগ ওঠে তারা ভয় পেতে ভুলে যায়, তেমন পিউলিরও এই অবস্থা। পিউলির শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে শুভ্রকে ধাক্কা দেয়। শুভ্র কয়েক কদম পিছনে সরে যায়। পিউলি রেগে শুভ্রর গালে চড় বসিয়ে দেয়। শুভ্র থেমে নেই।
সাথে সাথে পিউলিকে চর বসিয়ে দেয়। পিউলি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। পিউলির ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ে। শুভ্র এসে পিউলির কাছে হাঁটু গেড়ে বসে পিউলির চুলের মুঠি ধরলে পিউলি ব্যথায় কোকিয়ে ওঠে। তোকে এত সাহস কে দিয়েছে আমার গায়ে হাত তোলার? তোর জন্য আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, শুধুমাত্র তোর কারণে। ঘৃণা করি আমি তোকে, ঘৃণা করি। চারপাশে সন্ধে নেমেছে। বারান্দায় টুলের উপর 4 হাত পা তুলে বসে আছে পিউলি। ওই ঘটনার আজ 15 দিন। সেদিনও চারপাশ অন্ধকার ছেয়ে গিয়েছিল। শুভ্র তাকে একা ওখানে ফেলে রেখে এসেছিল। সেদিনের পর থেকে অভ্রর সাথে কোনো যোগাযোগ করেনি পিউলি। অভ্র ফোন করলে বলেছে তার সাথে যেন আর যোগাযোগের চেষ্টা না করে। সারাদিন পিউলির চুপচাপ থাকার রং, শান বা আনন্দ কেউ মেনে নিতে পারছে না। আনন্দ অফিস থেকে এসেছে আধা ঘন্টা। ফ্রেশ হয়ে পিউলির ঘরে আসে। ঘরে না পেয়ে বারান্দায় এসে দেখে পিউলি বারান্দার টুলের উপর হাত তুলে বসে আছে। আনন্দ বারান্দায় দরজায় দাঁড়িয়ে মৃদু শব্দে ডাকে। পিউ। পিউলি ঘাড় ঘুরিয়ে দেখে আনন্দ দাঁড়িয়ে আছে। পা নামিয়ে ঠিকভাবে বসে ঠোঁটে হাসি টানার ব্যর্থ চেষ্টা করে বলে, কখন আসছো বাসায়? আনন্দ পিউলির পাশে টুলে বসতে বসতে বলল, এই তো আধ ঘন্টা। নাস্তা করেছো? না। তাহলে নাস্তা করে নাও। তুই খেয়েছিস কিছু বিকেলে? খেতে ইচ্ছে করছিল না। চল আজ বাহিরে ডিনার করব। পিউলি বাহিরের দিকে তাকিয়ে বলল, না ভাইয়া, ইচ্ছে করছে না। চল, ভালো লাগবে। শান্ত, সুজয়, শিমুলও আসবে। না ভাইয়া, তোমরা যাও, আমি অন্যদিন যাব। কিসের অন্যদিন? আজ শুধু ভাইয়ের সাথে ঘুরবি। চল, উঠ, রেডি হ। আমি রেডি হয়ে আসছি। কিন্তু ভাইয়া। 10 মিনিটের মধ্যে রেডি হ। বলে আনন্দ নিজের ঘরে চলে গেল। শান ড্রয়িং রুমে টিভি দেখছে আর রং কাপড় ভাঁজ করে ড্রয়ারে রাখছে। আনন্দকে ঘরে আসতে দেখে জিজ্ঞেস করলো, বলেছো পিউলিকে? হ্যাঁ বলছি। প্রথমে নানা করছিল, আমি বলে আসছি 10 মিনিটের মধ্যে রেডি হতে। আচ্ছা তুমি রেডি হও, আমি দেখে আসি। রং যাওয়ার জন্য পা বাড়ালে আনন্দ রংকে পিছন থেকে জড়িয়ে ধরে। বলে, অনেক অনেক ধন্যবাদ বৌজান, কেন? বুদ্ধিটা দেওয়ার জন্য। রং মৃদু হেসে বলে, স্বাগতম। এখন রেডি হও, আমি পিউলির ঘরে যাই। আনন্দ রংকে ছাড়ল না, জড়িয়ে ধরেই বলল, তুমিও যেতে পারতা। পারতাম না। আজ তোমরা 4 ভাই তোমাদের বোনকে নিয়ে ঘুরবে, সেখানে আমি কিভাবে যাই? স্বামী স্ত্রীকে যেমন আলাদা স্পেস দিতে হয়, তেমন ভাই বোনদেরকেও আলাদা স্পেস দিতে হয়। আনন্দ রঙের মাথায় ডান পাশে চুমু দিয়ে পড়ল। এত বুদ্ধি আমার বউয়ের। রং হেসে বলল, হ্যাঁ, অনেক বুদ্ধি। আজ অনেক দিন পর পিউলি বাসা থেকে বের হলো। এতদিন গৃহবন্দী থেকে মনমরা হয়েছিল। আজ বাহিরে এসে একটু ভালো লাগছে। আর 4 ভাই আজ তাতে আনন্দে মাতিয়ে রেখেছে। পিউলি বেশ হাসি খুশি ছিল। আবার মাঝে মাঝে শান্তর চোখে ঝগড়া খুনসুটি লেগেই ছিল। রাত 9টার দিকে ডিনার করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়। আনন্দ, শান আর রঙের জন্য কাচ্চি, কাবাব, বোরহানি নিয়ে নেয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মেইন রোডে এসে দাঁড়ায়। সুজয়, শিমুল একসাথে বাসে যাবে, শান্ত রিকশায় যাবে, আর আনন্দ পিউলি রিকশায় যাবে। মেইন রোডে দাঁড়াতেই বাস এসে হাজির। শিমুল আর সুজয় সবার থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়ে। বাস ছেড়ে দিলে এবার শান্ত রিকশা নিবে। হঠাৎ ওদের কিছু দূরে বিকট এক আওয়াজ হলো। আনন্দ, শান্ত আর পিউলি তাকিয়ে দেখে কিছু দূরে একটা মেয়ে মুখ থুবড়ে পড়ে আছে। তার পাশে একটা পার্স আর বেশি সম্ভবত ফলের প্যাকেট ছিল। আর একটা মাইক্রো দ্রুত বেগে চলে যাচ্ছে। শান্ত আর আনন্দ দৌড়ে গেল সেখানে। পিউলিও পিছন পিছন গেল। আশপাশ থেকে মানুষ ভিড় জমালো। যে দেখে মেয়েটার বয়স বেশি হলে 20-21 হবে। মাথার ডান পাশ থেকে রক্ত বের হচ্ছে, হাত পা ছিলে গেছে। আনন্দ দ্রুত হাতের প্যাকেট পিউলির কাছে দিয়ে শান্তকে বলল, শান্ত, গাড়ি ডাক হসপিটালে নিতে হবে, অনেক রক্ত বের হচ্ছে। শান্ত ভিড় ঠেলে বেরিয়ে গেল গাড়ি আনতে। আনন্দ মেয়েটার পাশে বসে মাথার ডান পাশে চেপে ধরল, যেন রক্ত বের না হতে পারে। শান্ত গাড়ি নিয়ে আসলে আনন্দ কোলে করে মেয়েটাকে গাড়িতে বসায়। পিউলি মেয়েটার পার্স নিয়ে গাড়িতে উঠে বসে। হসপিটালের সব ফর্ম পূরণ করে দেয় আনন্দ, আর টাকাও দিয়ে দেয়। পিউলি কেবিনের পাশে বসে আছে। আনন্দ আর শান্ত বসলো পিউলির পাশে। পিউলি বলল, মেয়েটার বাসায় মানুষদের জানানো দরকার ভাইয়া। শান্ত বলল, কিন্তু এই মেয়েকেই তো চিনি না, বাসার মানুষ পাবো কই? আনন্দ পিউলিকে বলল, মেয়েটার পার্সে ফোন আছে কিনা দেখতো।
পিউলি পার্স খুলে দেখে ফোন আর 400 টাকা, সাথে জাতীয় পরিচিত কার্ড। মেয়েটার নাম শারমিন জাহান তুতুল। পিউলি ফোন বের করে দেখে লক দেওয়া। বলল, ভাইয়া ফোন তো লক দেওয়া। শান্ত বলল। এদিকে দে তো। পিউলি শান্তের হাতে ফোন দিলে শান্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে বলল। ফ্লাশ দিয়ে লক খুলি। আনন্দ বলল। আপাতত এটাই হবে, দে। শান্ত ফ্ল্যাশ দিয়ে লক খুলে ডায়ালে গেল। প্রথমে রিসিভ কল 1 ঘন্টা আগে, সে লিখে নাম্বার সেভ করা, এরপর দাদু লেখা, এর নিচে 3 বার সে। আজকের আর নেই। শান্ত বলল সে মনে হয় স্বামী হবে। দাদুকে কল দিব নাকি সে নামের তাকে? আনন্দ বলল। কন্ট্রাক্টে যে দেখ বাবা মা লেখা আছে কিনা, তাহলে বাবা মাকে কল দে। শান্ত পুরো কন্ট্রাক্ট খুঁজে বাবা মা নাম পেল না। বলল, নাই তো এখন। পিউলি বলল, দাদু অবশ্যই পুরো মানুষ হবে, তুমি সে নামে সেভ করো, ওনাকে দাও। শান্ত মাথা নেড়ে কল দেয়। ওপাশ থেকে এক ছেলে কণ্ঠে হ্যালো বলে। শান্ত বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে? এই ফোনের মালিককে আপনি চেনেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না। এই ফোনের মালিকের নাম কি তুতুল? হ্যাঁ। আপনি কি হন ওনার? আমি ওর হবু স্বামী। তুতুল কোথায়? আসলে আধ ঘন্টা আগে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। আপনি যদি কাইন্ডলি আসতেন খুব ভালো হতো। ওপাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। জি জি, আমি এখনই আসছি। 15 মিনিট পর তুতুলের নাম্বারে সে নামক ব্যক্তির কল এলো। শান্ত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে জিজ্ঞেস করল, আপনি কত নম্বর ফ্লোরে? আমরা 3rd ফ্লোরে 12 নম্বর কেবিনের সামনে আছি। জি, আমি আসছি। কিছুক্ষণ পর লিফট থেকে বেরিয়ে দ্রুত পায়ে 3 জনের সামনে আসতেই থমকে গেল। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছে। হঠাৎ করে দেখায় বেশি শক খেয়েছে পিউলি। তাহলে কি অভ্র বিয়ে করছে? শান্ত অবাক হয়ে বলল, অভ্র? আমি শুভ্র। অভ্র আমার যমজ ভাই। তুতুল কোথায়? শুভ্র নাম শুনে পিউলির এক প্রশান্তি হলেও শুভ্রকে দেখে কিছুটা পিছিয়ে যায়। শান্ত বলল। ওনাকে ভর্তি করেছি। এর মাঝে নার্স এসে বলল, শারমিন জাহান তুতুলের কে আছে? আনন্দ আর শান্ত বলল, জি আমরা। ওনাকে ওটিতে নেওয়া হবে, মাথায় বেশ আঘাত পেয়েছে, রক্ত লাগবে, ও নেগেটিভ। এটা অনেক রেয়ার, আমাদের হসপিটালে নেই, আপনারা প্লিজ তাড়াতাড়ি ব্যবস্থা করুন। শান্ত বলল। দেয়ারগুলো তো আপনাদের এখানে রাখা উচিত ছিল। শুভ্রর হাত পায়ে কাঁপন ধরল। কি করবে সে? কোথায় পাবে রক্ত? অজান্তে শুভ্রর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শান্ত শুভ্রকে অভয় দিয়ে বলল, প্লিজ তুমি ভেঙে পড়ো না, একটা ব্যবস্থা হয়েই যাবে। শুভ্র দ্রুত চোখ মুছে বলল। আমি দেখছি কোথাও পাওয়া যায় কিনা। শান্ত বলল। আমিও যাচ্ছি তোমার সাথে। বেরিয়ে যাওয়ার 15 মিনিট পরই আনন্দের কল পেয়ে আবার ফিরে আসে শুভ্র আর শান্ত। শান্ত বলল, কোথায় পেলি? পিওরও নেগেটিভ। ওর ঠিক মনে ছিল না, বলল টেস্ট করে দেখবে। পরে দেখে ও নেগেটিভ, ওকে নিয়ে যাওয়া হয়েছে, রক্ত দিচ্ছে। শান্ত বলল। যাক আলহামদুলিল্লাহ, এখন একটু নিশ্চিন্ত হওয়া গেল। আনন্দ, শান্ত আর শুভ্র বসে আছে। শান্ত আর আনন্দ এটা ওটা কথা বলছে, কিন্তু শুভ্র একদমই চুপ করে বসে আছে। রক্ত দেওয়া শেষ হলে আনন্দ পিউলির জন্য ডাব আর কিছু খাবার নিয়ে আসে। কেবিনে দিয়ে ডাক্তারের কেবিনে যায়। ডাক্তার মহসিন বললেন, ঠিক সময় যে রক্ত পেয়েছেন এটাই আলহামদুলিল্লাহ। শুভ্র বলল, এখন কি অবস্থা? জি, এখন আলহামদুলিল্লাহ। 1-1.5 ঘন্টার পর কেবিনে নেওয়া হবে। আমি কি দেখা করতে পারি? জি, কেবিনে নিলে দেখা করতে পারবেন। আজ তুতুলের অ্যাক্সিডেন্টের 4 দিন। গতকাল তুতুলকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। শুভ্র নিচের রুমে বসে আছে লাইট অফ করে। শুভ্র ভাবছে যে মেয়েকে দিনের পর দিন টর্চার করলো, সে মেয়ে আজ এসে তুতুলকে বাঁচালো। আসলে পিউলির প্রতি কিসের রাগ তার? ঠিক কী কারণে সে পিউলিকে দেখতে পারে না? রাতার গুলে প্রথম দেখা থেকেই সে পিউলির সাথে খারাপ ব্যবহার করছে। আর সেদিন সন্ধ্যার পর অন্ধকারে পিউলিকে জঙ্গলের ধারে রেখে এসেছিল। কেন করছে সে এসব? শুধুমাত্র মা নিয়ে কথা বলার জন্য? শুভ্র আর ভাবতে পারছে না। মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। গত 20-22 দিন অভ্রর মুখে হাসি নেই। সেটা কি শুধুমাত্র তার জন্য? শুভ্র উঠে অভ্রের ঘরে গেল। অভ্র বারান্দায় বসে আছে। শুভ্র যেয়ে বলল, ভাই কি করো? অভ্র পিছনে এক নজর তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলল, কিছু না, আয় বস। না, বসবো না, চল ছাদে যাই। এখন ছাদে কেন? কিছু কথা আছে।
অভ্র শুভ্রর দিকে তাকালো, বলল, এখানে বল। ছাদে চলো, সেখানেই বলি। অগত্যা অভ্রকে শুভ্রর সাথে ছাদে যেতে হলো। পাশাপাশি দুই ভাই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। অভ্র বলল। এখন বল, কি বলবি? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই তুমি কি পিউলিকে ভালোবাসো? শুভ্রর কথায় থমকে গেল অভ্র। শুভ্রর দিকে তাকিয়ে বলল, হঠাৎ? ভালোবাসো তাই না? অভ্র দীর্ঘশ্বাস ছেড়ে তাচ্ছিল্য হেসে বলল, ভালোবাসা আর না বাসার এখন কোনো মানেই নাই। অনেক মানে আছে। অভ্র ভ্রু কুঁচকে বলল, মানে? তোমাকে একটা গল্প শোনাই। গত 3 বছর আগে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। মেয়েটাকে ভালো লাগতো, হয়তো ও আমাকে ভালোবাসতো। আমি তাকে প্রপোজ করি, সে হ্যাঁ বলে। কিছুদিন পর আমি তার ওপর খুব রেগে যাই, চর মারি। সেদিন সে অনেক কেঁদেছিল। তখনও ও ছিল অষ্টাদশী। ভেবেছিলাম এরপর আর যোগাযোগ করবে না, ব্রেকআপ করে দিবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে এরপর দিন সেই আগের মতো স্বাভাবিক কথাবার্তা। আমি জিজ্ঞেস করেছিলাম আমার রাগও মেনে নিল কেন। তখন ওর উত্তর ছিল যে আমার এত কেয়ার করে, এত ভালোবাসে, তার শুধুমাত্র রাগের জন্য আমি তাকে ছেড়ে দিব কিভাবে? এইটুকু বলে শুভ্র থামল। অভ্র বেশ মনোযোগ দিয়ে শুনছে শুভ্রের কথা। শুভ্র আবার বলল, এই 3 বছরে হাজারবার রেগেছি, বেশিরভাগ নিজের দোষে, কিন্তু কখনোই ওর থেকে অবহেলা পাইনি। তুমি বলো, ওর থেকে কি ভালো আমার জন্য আর কেউ হতে পারে? শুভ্র অজান্তেই ডানে বামে মাথা নাড়ল। শুভ্র বলল। গত 4 দিন আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অভ্র বিস্ময় নিয়ে তাকালো শুভ্রর দিকে। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে, অনেক রক্ত বেরিয়েছিল মাথার ডান পাশ থেকে। ওর নেগেটিভ রক্ত লাগবে, কোথাও পাচ্ছিলাম না। এরপর কে রক্ত দিয়েছে জানো? অভ্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শুভ্র ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পিউলি। উইল ইউ বি মাই ভাবি? পিছন থেকে শান এসে বলল। জীবনে প্রথম দেখলাম দেবর প্রপোজ করছে। শানের কথায় সবাই হেসে দিল। শুভ্র বলল। উত্তর দেবে না? পিউলি শুভ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে শুভ্রের দিকে তাকালো। শুভ্রর হাত থেকে ফুল নিয়ে বলল, হ্যাঁ, হব তোমার ভাবি। সাথে সাথে সবাই হাততালি দিয়ে উঠল। সবাই রাঙামাটি বেড়াতে এসেছে, আর আনন্দ রং হানিমুনে। সব গ্যাং একসাথে এসেছে। তাদের গ্যাংয়ে 3জন জয়েন্ট করেছে, অভ্র, শুভ্র আর তুতুল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ পিউলি আর অভ্র এক হয়েছে, আর তাদেরকে এক করতে শুভ্র কোনো পথ ছাড়েনি। পিউলির বাসার সবার কাছে সব খুলে বলেছে, ক্ষমা চেয়েছে। পিউলির মা রাজি হচ্ছিল না, কিন্তু শুভ্র কেঁদে তার কাছে ক্ষমা চেয়েছে। এবং অবশেষে আজকের এই দিন। ডিনার করার সময় সুজয় বলল, বুঝলাম না, সবাই সবার জুটি পেয়ে গেল, শুধু আমি আর শিমুল বসে গেলাম। পাশ থেকে শিমুল দুঃখী দুঃখী মুখ করে বলল, দোসরা আমাকে কুত্তা ভাগ্য। সবাই হো হো করে হেসে দিল। পরের দিন সকালে নাস্তা সেরে সবাই বেরিয়ে পড়ে লাভ পয়েন্টের উদ্দেশ্যে। লাভ পয়েন্ট নিয়ে একটা ঘটনা আছে। সেটা হলো 2014 সালের মার্চ মাসের 19 তারিখ। ভাড়া করা নৌকায় যুক্তরাষ্ট্র প্রবাসী পর্যটক আলাউদ্দিন পাটোয়ারি তার সদ্য বিবাহিতা স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। ঝড়ে নৌকা দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের জলে লাফিয়ে পড়েন। কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তারা। এ ঘটনার পর 2 দিন ধরে ওই দম্পতির খোঁজে পুরো কাপ্তাই হ্রদ চষে ফেলেন ডুবুরিয়ার উদ্ধারকারী দল। তৃতীয় দিন সকালে রাঙামাটির অন্যতম পর্যটন স্পট ঝুলন্ত ব্রিজের অদূরে হ্রদে ভেসে ওঠে দুজনের মৃতদেহ। একে অন্যকে জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন তারা। মরণও যেন পারেনি দুজনকে আলাদা করতে। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে। আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশেই পল্লবেল ন্যাচার পার্কে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। শুধু এই দম্পতিই নয়, সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির এসপি আলমগীর কবিরের উদ্যোগে এক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় এটি নির্মিত হয়। তরুণ তরুণীরা লাভ পয়েন্টে গিয়ে তালা লক করে দিয়ে আসেন, যাতে তাদের বন্ধন অটুট থাকে। অনেকে লাভ পয়েন্টে গিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। আলাউদ্দিন লিমার ভালোবাসার গভীরতা তাদেরকেও যেন ছুঁয়ে যায়। পৃথিবীতে মানব মানবের শাশ্বত ভালোবাসার মাহাত্ম্য নতুন করে তারা উপলব্ধি করেন। আনন্দ রং নিজেদের তালা বন্ধ করে, সাথে বাকিরাও করে। আনন্দ আর রং হাত ধরে কিছুক্ষণ হাঁটে। আনন্দ বলল, সময় কত জলদি ফুরিয়ে যায় না? রং বলল, সুখের সময়গুলো জলদি ফুরিয়ে যায়।
আনন্দ বলল, সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ভালোবেসে যেতে চাই। রং বলল, আলাউদ্দিন লিমার মতো মৃত্যুও যেন আমাদের আলাদা করতে না পারে। ভালোবাসি। খুব ভালোবাসি। আনন্দ রঙের কাজ ঘেঁষে বলল, আমি তোমায় ভালোবাসি। তোমাতে আমার সকল জিত হার অসম্ভব তোমাকে ছাড়া থাকা, কারণ তুমি আমার শত তারার সমাহার।